নমস্কার, আমি ঋত্বিক, আর তোমরা শুনছ ভৌতিক, যেখানে হাড় হিম করা ভূতের ঘটনা শোনানো হয়। শুনতে থাকো আমাদের আজকের ঘটনা। আজকের ভৌতিক ঘটনা আমাদের পাঠিয়েছে হাওড়া জেলার ডোমজুর থেকে লালটু সাউ। লালটু যেমনভাবে পুরো ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছে, ঠিক সেভাবেই আমি পুরোটা তোমাদের পড়ে শোনাচ্ছি। হেডফোনটা পরে নাও। নমস্কার, আমার নাম লালটু সাউ। আমি হাওড়া জেলার ডোমজুরে থাকি। আজ থেকে ঠিক 1 বছর আগে আমার নিজের বর্দার সাথে খুব অদ্ভুত একটি ঘটনা ঘটে আমাদের এখানকারই বড় রাস্তায়। আমার বর্দা ডোমজুর থেকে অল্প কিছুটা দূরেই বরগাছিয়া নামের একটি জায়গায় কাজ করে। ডোমজুর বরগাছিয়া রোডেই দাদার সাথে ঘটনাটা ঘটে। দাদা সকালে ওই 8টা থেকে 8:30-এর ভেতরে কাজে বেরিয়ে পড়ে রোজ। কাজ শেষ করে প্রতিদিন রাত 9টার ভিতরেই বাড়ি ফিরে আসে। এভাবেই প্রায় 1.5 বছর চলছিল। একদিন বিকেলে দাদা বরগাছিয়ার ওই কাজের জায়গা থেকেই বাড়িতে কল করে মাকে জানায় আজকে কাজের চাপ বেশি, তাই বাড়ি ফিরতে রাত হবে। তাই আমরা যেন বেশি রাত অবধি অপেক্ষা না করে রাতের খাবার খেয়ে নিই। যাই হোক, কাজের জায়গায় চাপ থাকলে দেরি হতেই পারে, এ আর এমন কি। সেদিন ঠিক রাত 10টায় আমার মা একবার দাদাকে কল করে জানতে চায় যে আর কতক্ষণ। দাদা জানায় যে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে যাবে। এই শুনে মা সাধারণভাবেই দাদাকে বলে সাবধানে বাড়ি ফিরতে, বাইক সাবধানে চালাতে। ও, একটা কথা বলা হয়নি, দাদা নিজের বাইক নিজে চালিয়েই ডোমজুর থেকে বরগাছিয়ায় কাজে যেত, ফিরতেও একইভাবে। যাই হোক, দাদার ফিরতে অত রাত হবে জেনে আমরা অনিচ্ছা সত্ত্বেও দাদাকে ছাড়াই রাতের খাওয়া দাওয়া সেরে নিই। আমরা বলতে আমি আর মা। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমরা 3 ভাই। আমি ছোট, যার গল্প বলছি সে বড়, আর মাঝের ভাই বোম্বেতে কাজ করে। বাবা আমার অনেক বছর আগেই মারা গেছেন। তো ডোমজুড়ে আমাদের বাড়িতে আমি, বর্দা আর মাই থাকি। এবার ঘটনায় আসি। রাতে খাওয়া শেষ করে আমি আর মা দাদার আসার অপেক্ষা করছিলাম। আমি আর মা মেনলি টিভি দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার ঘুম ভাঙে মায়ের চিৎকারে। মা পাগলের মতো ডাকছে আমায়, বাবু ওঠ, বাবু তোর দাদার কি হয়ে গেছে দেখ, তোর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবু ওঠ। আমি তো ঘুমের ঘোরে কথাটা শুনে একেবারে পাগলের মতো বিছানায় উঠে বসলাম। দেখলাম ঘড়িতে রাত 1টা বাজতে যায়, কিন্তু অদ্ভুত, স্পষ্ট দেখলাম মা তো চিৎকার করছে না, মা তো আমাকে ডাকছে না, মা আমার পাশেই ঘুমোচ্ছে। কি হলো ব্যাপারটা? স্বপ্ন দেখলাম? এমন অদ্ভুত স্বপ্ন দেখলাম। দাদাও এখনো ফিরল না, বলল 12টায় ফিরবে, কিন্তু এখন 1টা বাজতে যায়। আমি মাকে ডাকলাম, মা উঠল। উঠে দাদাকে ফোন করতে যাবে এমন সময় আমাদের সদর দরজাটায় জোরে জোরে ধাক্কার আওয়াজ। আমি আর মা সেই দরজা ধাক্কানোর আওয়াজ শুনে রীতিমতো ভয় পেয়ে গেছি তখন। দাদা ফিরলে তো এমনভাবে ধাক্কা মারে না, দাদা বাইকের হর্ন বাজিয়েই ডাকে। তাহলে এত রাতে কে এলো? দাদাই ধাক্কা মারছে না তো? আমি আর মা উঠে গেলাম দরজার কাছে। দরজার কাছে যেতেই দরজার ওপারে তখন স্পষ্ট দাদার গলার আওয়াজ। দাদা কেমন করে যেন ডাকছে, যেন প্রচণ্ড যন্ত্রণা, তার প্রচণ্ড ভয়। মা, তাড়াতাড়ি দরজাটা খোলো, মা, মা তাড়াতাড়ি দরজাটা খোলো, ওরা এসে যাবে, ওটা এসে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি খোলো। তক্ষুনি মা দরজাটা খুলল। দেখলাম দাদার মুখ ফ্যাকাশে। দাদা নিজের ডান হাত দিয়ে বাঁ হাতের কনুইটা শক্ত করে চেপে ধরে রয়েছে। জামায় রক্ত, জিন্সে রক্ত। দূরেই দাদার বাইকটা মাটিতে উল্টে পড়ে রয়েছে। মায়ের তো প্রায় কেঁদে ফেলার অবস্থা। আমিও ভয় একেবারে ঠান্ডা হয়ে গেছি। আস্তে আস্তে দাদা ঘরে ঢুকে এলো। দাদা খুব বাজেভাবে খোঁড়াচ্ছিল, যেটা দেখে বুঝলাম পায়েও চোট পেয়েছে ভালো রকম। মা, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি করে হলো এমন? দাদা জানি না কি একটা বলতে গিয়েও যেন বলল পড়ে গেছি রাস্তায় বাইক নিয়ে।
ছেলেটাকে যন্ত্রণায় ওরকম কাতরাতে দেখে আমি বা মা কেউই কোনো প্রশ্ন করিনি আর। আমাদের এখানে এত রাতে ডাক্তার বুদ্ধি পাওয়া একদমই যায় না। মাই তাই ডেটল ফেটল দিয়ে দাদার কেটে ছড়ে যাওয়া জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। তবে দাদার ওই বাঁ হাতের ব্যথা কিছুতেই কমছে না। প্রচণ্ড যন্ত্রণা। যন্ত্রণায় অত বড় ছেলেটা প্রায় কেঁদেই ফেলছে যেন। বুঝলাম হাত ভেঙেছে। হলোও তাই। পরের দিন একদম সকালেই ডাক্তারের কাছে গিয়ে জানলাম হাতটা ভেঙেছে। প্লাস্টার হলো। গুরুতর চোট বলতে এই হাত ভাঙাটাই, বাদবাকি হালকা কাটা ছেঁড়ার উপর দিয়েই গেছে। যাই হোক, দাদার ভাঙা হাতে প্লাস্টার করিয়ে বাড়ি ফিরে এলাম আমরা। সেদিন দুপুরেই দাদা ভাত খেতে খেতে হঠাৎ বলল, আমার অত রাতে বাড়ি ফেরা উচিত হয়নি। ওই রাস্তা দিয়ে অত রাতে ফেরা আমার উচিত হয়নি। রাস্তাঘাট ভালো নয়, কোথায় কি আছে না আছে। আমি অমনি বললাম, কেন, কি হয়েছিল কাল রাতে? তখন দাদা বলল, কাল রাতে কাজ শেষ হলো তখন 11:15 মতো হবে। আমি একটু জল খেয়ে বাইকটা নিয়ে বাড়ি ফিরবো বলে বেরিয়ে পড়লাম। রাস্তা অত রাতে ফাঁকাই ছিল, তাই বাইকও স্পিডেই চলছিল ভালো। হঠাৎ ডোমজুর আর বরগাছিয়ার মাঝামাঝি রাস্তাটায় দূর থেকে দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটা সাদা মতো কি একটা যেন দাঁড়িয়ে। একটু এগোতেই বাইকের আলোটা ওটার উপর পড়ল। দেখলাম ছোট একখানা সাদা বাছুর। গাড়ির স্পিড কমালাম। হঠাৎ বাছুরটা পাগলের মতো রাস্তার এপার থেকে ওপারে ভীষণ জোরে জোরে ছোটাছুটি শুরু করে দিল। মানে সে এমন ছোটাছুটি যে আমি বাইক থামাতে বাধ্য হলাম। অনেকবার চেল্লালাম, এই হাট হাট হাট, কিন্তু বাছুরটার দৌড়াদৌড়ি কিছুতেই থামছে না। আমার কেমন একটা যেন ভয় লাগলো। আমি বাইকে স্টার্ট দিলাম। অমনি দেখি বাছুরটা আমার বাইকের একদম সামনে এসে দাঁড়িয়েছে। চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলাম বাছুরটা কেমন যেন আস্তে আস্তে বড় একটা গরুর মতো হয়ে যাচ্ছে। গরুটা চিৎকার করলো জোরে, ভীষণ জোরে। চোখ দুটো লাল লাল হয়ে জ্বলছে। আমি পাশ কাটিয়ে জোরে বাইক টানলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা, হাত পা কাঁপছে। তখনই রাস্তায় একটা বাম্পার খেয়াল করতে পারিনি, ব্যাস তারপরই পড়লাম। পড়ার সঙ্গে সঙ্গেই উঠলাম। তখন ভয়ে টেনশানে সারা শরীর কাঁপছে আমার। পিছনে তাকিয়ে দেখলাম সেই কেমন সাদা ছোট্ট বাছুরটা, আর তার সেই ভয়ঙ্কর ডাক। ওই পড়ে কেটে ছিঁড়ে যাওয়া অবস্থাতেই তাড়াতাড়ি বাইকটাকে রাস্তা থেকে তুলে বাইকে বসে স্টার্ট দিলাম। তারপর এক নিঃশ্বাসে বাড়িতে, কোনো রকমে বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা। তাড়াতাড়ি দরজাটা খোলো মা, মা তাড়াতাড়ি দরজাটা খোলো, ওরা এসে যাবে, ওটা এসে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি খোলো। বর্দার মুখে পুরো ঘটনাটা শোনার পর ভয়ে আমার হাত পা ঠান্ডা। দেখলাম মা বড় বড় চোখ করে বলল, গোভূত, ওটা গোভূত। মা বলেছিল কোনো গরু কিংবা বাছুর অপঘাতে মরলে নাকি তাদের অতৃপ্ত আত্মা অমন গোভূত হয়। এই ঘটনার প্রায় দিন 6 পরে আমি আর মা বরগাছিয়ায় দাদা যেখানে কাজ করে সেখান থেকে দাদার মাইনের বকেয়া টাকা আনতে গিয়েছিলাম। আমরা একটা ম্যাজিক গাড়িতে ছিলাম। দাদা ঠিক বরগাছিয়া আর ডোমজুরের রাস্তার মাঝামাঝি যে জায়গাটায় ওই সাদা বাছুর দেখতে পেয়েছিল বলেছিল, তার ঠিক কাছাকাছি আমি আর মা ম্যাজিক গাড়ির ভিতর থেকে দেখতে পেয়েছিলাম রাস্তার ধারে পড়ে রয়েছে একটা সাদা ছোট্ট বাছুরের পচা গলা শুকনো একটা লাশ। হাড় পাঁজরা দেখা যাচ্ছে স্পষ্ট। আশেপাশে ভ্যান ভ্যান করছে মাছি। সেটার এদিক ওদিক লেগে থাকা কিছু মাংস খুবলে খুবলে খাচ্ছে অনেকগুলো কাক। হাওয়ায় বিশ্রী নোংরা পচা একটা গন্ধ। এটাই ছিল সম্পূর্ণ ঘটনা। আমার বর্দার সাথে ঘটা সত্যি ভৌতিক ঘটনা। দাদা এখন একদম ঠিক আছে। আমরা 3 ভাই মাকে নিয়ে ভালো আছি। ইচ্ছে হলে ঘটনাটা তোমার গলায় সবাইকে শুনিও।
গ্রাম বাংলার এই গৌভূতের ঘটনা হয়তো সবার ভালো লাগবে। ওয়েল, লালটু, অনেক ধন্যবাদ এত ভালো একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এত ভালো একটা সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর আগে আমি কখনো গৌভূতের ব্যাপারে শুনিনি, কিন্তু ব্যাপারটা শোনার পর বেশ ভয় লেগেছে। খুব অদ্ভুত একটা বিষয়, বাছুর আস্তে আস্তে গরুর মতো বড় হয়ে যাচ্ছে। প্রচণ্ড অদ্ভুত আর ভয়ঙ্কর একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ যারা শুনছিলে তাদেরকেও। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও যদি তোমাদের সঙ্গে ঘটা এরকম সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে গিয়ে এক্ষুনি মেইল করে দাও। তোমরা শুনছিলে ভৌতিক, যেখানে হাড় হিম করা ভূতের ঘটনা শোনানো হয়। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।